দর্শক, নির্বাচনের প্রাক্কালে সরকার বলছে যে সব কিছু ঠিক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে, স্বাভাবিক আছে, আগের চাইতে অনেক ভালো আছে। কিন্তু প্রতিনিয়ত আমরা বারবার অঘটন ঘটতেই দেখছি। ওসমান হাদির ঘটনার পরে আমরা দেখলাম বিএনপি নেতার, স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ড, সেই ঘটনা দেখলাম। সারা দেশে বিভিন্ন ঘটনা দেখছি। এই দেশে এমন একটা কালচার তৈরি হয়েছে যেখানে প্রকাশ্যে রাস্তায় যদি কোনো কিশোর হাফ প্যান্ট পরে তাহলে তাকে অন্যরা এসে, লেবাসধারী অন্যরা এসে তাকে আক্রমণ করছে, জবাবদিহি করছে, তাকে মারছে। তুই হাফ প্যান্ট পরেছিস কেন, তোর কি পায়জামা নাই নাকি? এরকম পর্যায়ে যখন দেশে চলছে তখন এই রকম সরকারের পক্ষ থেকে যখন বক্তব্য যে সব কিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই, এই ব্যাপারগুলো এক ধরনের সন্দেহ তৈরি করে যে সরকার পরিস্থিতি স্বাভাবিক আছে এটা বলে অস্বাভাবিকতাকে কি অস্বীকার করতে চাইছে, নাকি অস্বাভাবিকতার কাছে এক ধরনের নতি স্বীকার করছে, সেই প্রশ্নটা আসে। এবার একটা ভয়াবহ একটা ঘটনা, এরকম ব্যাপার বাংলাদেশে অহরহ ঘটছে কিনা আমি জানি না, কিন্তু এই ঘটনা, এরকম একটা ঘটনা ঘটতে পারে যে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে 2-3 জন মানুষ একটা হোটেলে যে হোটেল মালিককে পিটিয়ে মেরে ফেলে চলে আসতে পারে। এই ঘটনাও ঘটতে পারে বাংলাদেশে। এবং এই ঘটনা যেখানে ঘটলো সেখানে যদি আবারও কি বলা যায় যে অহেতুক, অনাকাঙ্ক্ষিতভাবে, আমি জানি এটার সঙ্গে সংখ্যালঘু নির্যাতনের কোনো সম্পর্ক নেই, কিন্তু আবারও যদি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা হিসেবে এটা অভিহিত হয় তাহলে সরকারের করণীয় কি হবে? আদতে আমাদেরই বা করণীয় কি? সরকারকে বারবার দোষ দিয়ে আমরা এর থেকে কি কোনো পরিত্রাণ পাবো, নাকি আমাদের সমাজটাই এমন হয়ে গেছে যে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতেই থাকবে? এক হোটেল মালিককে পিটিয়ে মেরে ফেলা হলো, দুর্ভাগ্যক্রমে সেই হোটেল মালিক সনাতন ধর্মের মানুষ। এখন এটা যদি আবার একটা সংখ্যালঘু ইস্যু হয় তাহলে আমরা বিশ্ববাসীর কাছে কি জবাব দেব? কি ঘটছে আমাদের সমাজে? এবার যে ঘটনাটা ঘটলো গাজীপুরে, ডেইলি স্টার এই খবরটা নিশ্চিত করছে। সেই খবর নিয়ে বোঝার চেষ্টা করব যে আমরা কতটা অমানুষ, কতটা অসভ্য, কতটা জানোয়ার হয়ে গেছি যে এই ঘটনাগুলো সমাজে একের পর এক ঘটাচ্ছি, এবং এই ঘটানোর প্রেক্ষাপটে নিজেরা কোনো ধরনের পরিত্রাণের পথ না পেয়ে শুধুমাত্র সরকারকেই দোষারোপ করে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গাজীপুরে এক হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনাটা কি, যে চুরি করা কলা তার হোটেলে নাকি পাওয়া গেছে, এই অভিযোগ। কিন্তু অভিযোগটা পুরো মিথ্যা। কিছুদিন আগে ময়মনসিংহের ভালুকায় দীপু দাসকে যে মিথ্যা অভিযোগে মেরে ফেলা হলো, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে, পরে তদন্তে জানা গেল যে তার গার্মেন্টসে প্রমোশনের ভাগিদার ছিল আর একজন, তার ষড়যন্ত্রে এই ঘটনাটা ঘটানো হয়েছে। এবং এই ঘটনাটা যে ঘটিয়েছে, এই ঘটনার লিড যে দিয়েছে, সে একটা কি বলবো যে মুমিন মুসলমান। সে একজন মুসলমান তো আমরা সবাই 92% মানুষ, কিন্তু ওই তথাকথিত লেবাসধারী ভণ্ড, যে নিজেকে ইমাম দাবি করে, যে নিজেকে ধর্মের পথের দাবি করে, অথচ কাজগুলো করে অধর্মের। গাজীপুরে যে ঘটনাটা ঘটলো, ডেইলি স্টার বলছে গাজীপুরে হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, আটক 3। এটা একটা খুবই ভালো কাজ হয়েছে, পুলিশ সাথে সাথে এই 3 জনকে গ্রেপ্তার করতে পেরেছে। কি বলছে সেখানে? গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ ঘটনা ঘটেছে। এই ঘটনায় 3 জনকে, যে 3 জন এই ঘটনা ঘটিয়েছে, স্বামী, স্ত্রী এবং ছেলে, 3 জন, একই পরিবারের 3 জন, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে। কি জন্য ঘটলো এই ঘটনায়? নিহত ব্যবসায়ীর নাম লিটন চন্দ্র ঘোষ, মিষ্টির দোকান। তার বয়স 55 বছর। উপজেলার চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষের ছেলে তিনি পৌরসভা সংলগ্ন বড়নগর সড়কে অবস্থিত বৈশাখী সুইট মিট অ্যান্ড হোটেলের মালিক।
ঘোষ যেহেতু তিনি মানে তার পেশাগত পৈতৃক ব্যবসা, সেই ব্যবসা তিনি করেন, সেখানে তিনি আজকে এই মানে অহেতুক একটা ঘটনার শিকার হলেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন তিনি ডেইলি স্টারকে বলেছেন এই ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে তারা হলেন বালিগাঁও এলাকার মৃত তারা মিয়ার ছেলে স্বপন মিয়া 55 বছর বয়স, তার স্ত্রী মাজেদা খাতুন 45 বছর বয়স এবং তাদের ছেলে মাসুম মিয়া 28 বছর বয়স। স্বামী, স্ত্রী, ছেলে 3 জন একই পরিবারের। ওসি বলেছেন অভিযুক্তদের কলাবাগান থেকে একটি কলার ছড়ি হারিয়ে যাওয়ার পর তারা সেটা ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষের দোকানে খুঁজে পান বলে দাবি করেন। অর্থাৎ যারা মেরেছে তাদের কলার বাগান আছে, কলার বাগান থেকে কলার ছড়ি হারিয়ে গেছে, সেই কলার ছড়ি এই দোকানে নাকি পাওয়া গেছে, এরকম অভিযোগে এসে পিটাতে শুরু করে। এই হচ্ছে অবস্থা। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লিটনকে মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের পরিবার জানায় সকাল 11টার দিকে মাসুম হোটেলে আসে। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোটেল কর্মী অনন্ত দাসের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তা হাতাহাতি শুরু হয়। পরে স্বপন ও মাজেদা ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে লিটন অর্থাৎ হোটেল মালিক এই পরিস্থিতি শান্ত করতে তিনি এগিয়ে আসেন, তাদের ঠেকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে মানে যে তিনি যদি ঠেকাতে যান, মানে যখন ঠেকাতে যান তখন তিনিও মারধরের শিকার হন। এক পর্যায়ে বেলচা দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বেলচা দিয়ে আঘাত করলে তার আর বাঁচার কোনো কারণ থাকতেই পারে না। আবার বয়স 55 বছর, বেলচার এক আঘাতেই তিনি স্পট ডেড হয়েছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার বলেছে যে অনেক আগেই সে মারা গেছে। এখন ব্যাপার হচ্ছে যে হোটেলের কর্মচারীর সঙ্গে বিবাদ। হোটেলের কর্মচারীকে এসে একজন অভিযোগ করছে, তুই আমার কলাবাগানের কলা নিয়ে আসছিস, এই হোটেলে আছে। এই হচ্ছে ইস্যু। এই ইস্যুতে তাদের মানে ঝগড়া, তারপরে হাতাহাতি, মারামারি। হোটেল মালিক এসে ঠেকাতে গেল, ঠেকানোর কারণে তার মহা অপরাধ হয়েছে ঠেকাতে আসা, তাকে এবার মারধর শুরু করেছে এবং তাকে মারধরটা এমন একটা পর্যায়ে মারধর যে বেলচা দিয়ে মাথার উপরে দিছে একটা ইচ্ছা মতো, সেই ইচ্ছা মতো দেওয়াতে ঘটনাটা ঘটেছে। এখন আপনি বলেন যে এই যে ঘোষ তিনি নিহত হলেন, লিটন চন্দ্র ঘোষ, এবং মানে যেখানে ঘটনাটা ঘটল সেই ঘটনায় আমরা দেখছি যে কর্মচারী তিনিও সনাতন ধর্মের একজন, যিনি মারা গেছেন তিনিও সনাতন ধর্মের, যিনি কর্মচারী তিনিও সনাতন ধর্মের এক যুবক। এই ঘটনাটাকে যদি ইন্ডিয়ার মিডিয়া সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিক কর্মকাণ্ডের আরেকটা কর্মকাণ্ড বলে, তাহলে আপনি কিভাবে এর মানে প্রতি উত্তর দেবেন কিংবা কিভাবে এটাকে থামাবেন? আর সরকারি বা এর জবাব কি দেবে? হ্যাঁ, মানে আপনি বলতে পারেন যে এর দায়িত্ব সরকারকেই নিতে হবে, কারণ সরকার মানে এরকম ঘটনা একের পর এক ঘটতে দিচ্ছে। কিন্তু এটা তো নয় যে সরকার কাউকে কানে কানে গিয়ে বলছে। এই যে পরিবারের 3 জনকে, এই 3 জনকে কি সরকারের কোনো প্রতিনিধি গিয়ে গতরাতে বলে এসেছে যে তোমরা ওই ঘোষের দোকানে যাবা, দোকানে যেয়ে ঘোষকে পিটায় মেরে ফেলবা? এটা কি বলে আসছে সরকার? বলে আসেনি। কিন্তু আবার আরেকটা দিকে সরকার এটার দায়ভার এড়াতে পারে না। এই কারণেই গত 16-17 মাস ধরে আমরা অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করছে, অনেকেই বলছেন, প্রতিনিয়ত বলছেন যে যারা মববাজ, যারা এরকম ঘটনা, যারা সন্ত্রাসী, যারা সমাজকে বিশৃঙ্খল করতে চায়, তাদের লাগাম টেনে ধরতে হবে। এবং এই যে মববাজদের লাগাম টেনে ধরতে না পারার কারণে সন্ত্রাসীরা এত বেশি সাহস পেয়ে গেছে, তারা ভেবে নিয়েছে যে এই দেশে যা ইচ্ছা তাই করা যায়, যা ইচ্ছা তাই করব, কিচ্ছু করার নেই, কাউকে পিটিয়ে মেরে ফেলবো, খুব সহজ অজুহাত, ধর্ম অবমাননা, তাকে পুড়িয়ে ফেলবো, কিচ্ছু হবে না, এরকম একটা মানে মাইন্ড সেট আপ তৈরি হয়েছে। রাস্তায় একটা কিশোর যাচ্ছে হাফ প্যান্ট পরে, তাকে থাপড়ায়ে বলবো যে তুই হাফ প্যান্ট পরছিস কেন, তোর কি পায়জামা নাই? এটা বললে কিছু হবে না, এটা তাদের কাছে মেসেজ চলে গেছে। এই মেসেজ চলে যাওয়ার কারণেই আজকে কালীগঞ্জে যে ঘটনাটা ঘটলো এবং সারা বাংলাদেশে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো আমরা ঘটতে দেখছি। সুতরাং সরকারের দায় ওই জায়গাতেই যে সরকার ডে 1 থেকে
মবের কিংবা এই বিশৃঙ্খল পরিবেশের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে। আর ব্যর্থ হয়েছে বলেই সর্বশেষ যে ঘটনাগুলো, সবচেয়ে বড় মবের ঘটনা দেখলাম আমরা প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী, এই ঘটনাগুলোতে এসে সরকার একটা বড় ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়ে বুঝতে পেরেছে আগেরগুলো অনেক বড় ভুল ছিল। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।